হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট বাইকটা গতকালকে হাতে পাইছি। আজকে হচ্ছে একটু অলিগলির মধ্যে রাউন্ড দিয়া দেখব বাইকটা চালাইতে কেমন। যেই বাইক হচ্ছে অলিগলিতে চালায়া মজা, ওই বাইক হচ্ছে আপনি লং ট্যুর সবকিছু কইরা মজা পাবেন। এটা হচ্ছে একটা আমার ধারণা। মানে আমি যেই বাইকগুলা অলিগলিতে চালায়া শান্তি পাই, মানে হাত-টাত ব্যথা করে না, কোমর-টোমর ব্যথা করে না। আর অলিগলিতে যে পরিমাণ ভাঙাচোরা থাকবে এটা মেইন রোডে কোনোদিনও থাকবে না। এইজন্য মেইন রোডে টেস্ট না কইরা আমি সবসময় চেষ্টা করি হচ্ছে অলিগলিতে বাইক চালায়া বোঝার জন্য বাইকটা কেমন। বাইকটা নিয়ে বের হইলাম। আর বাইকটা ওই গতকালকে যাই না বাসায় রাখছিলাম। এরপর আর ধরা-টরা কিছুই হয় নাই। আজকেই ১ম ধরতেছি। আর বাইকটার এতক্ষণে একটা জিনিস খেয়াল করছেন, বাইকটার হচ্ছে হর্নের আওয়াজটা চেঞ্জ করা হইছে। তার মানে কি বাইকটার হর্ন চেঞ্জ করা হইছে। এই বাইকটা গতকালকে নিয়ে সেই সর্বপ্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে বাইকের হর্নটা চেঞ্জ কইরা ফেলছি। আর বাইকটার হর্ন স্টক হর্ন পর্যাপ্ত পরিমাণ খারাপ ছিল। মানে আওয়াজটা খুব কম ছিল। আর এই একটা সমস্যা দেখতেছেন বাইকটা চালানোর সময় প্রায় সময় হইতেছে অলিগলিতে বিশেষ করে। সেটা হচ্ছে আপনার ২ নাম্বার গিয়ার থেকে যখন ১ নাম্বার গিয়ারে শিফট হইতে যান এটা মাঝে, মাঝে নিউট্রাল হইয়া যাইতেছে। আর গিয়ারটা গত ভিডিওতে বলছিলাম খুব একটা হার্ড না। মানে খুব একটা হার্ড না। তবে গতকালকে আমার পায়ে ছিল কনভার্স করা। ওইজন্য অতটা হার্ড লাগে নাই। আজকে হচ্ছে এক কথায় স্যান্ডেল জাতীয় একটা জুতা পরা। আর এই জুতা পরে যখন চালাইতেছি তখন হচ্ছে একটু লাগতেছে হার্ড। তবে মানুষকে বলার মতো হার্ড পাইতেছি না। মানে গিয়ার হচ্ছে অলিগলিতে একটু পরপর দেখবেন একবার উঠাইতেছি, নামাইতেছি, উঠাইতেছি, নামাইতেছি। এরপর আসি বাইকের ব্রাইটনেস নিয়ে। অনেকে বলতেছিল বাইকের ব্রাইটনেস কম। বাইকের ব্রাইটনেস যথেষ্ট ভালো। আর আমার যে মিটারটা দেখতেছেন এর উপরে কিন্তু পলি করা হইছে। পলি করার পরও এই পরিমাণ ব্রাইটনেস আছে। তার মানে নিঃসন্দেহে বলতে পারেন বাইকের মিটারের ব্রাইটনেস যথেষ্ট ভালো। আর অনেকে প্রশ্ন করতে পারেন আমি কোন হর্নটা লাগাইছি বাইকে। এই বাইকে লাগানো হয়েছে হচ্ছে আপনাদের ডেনসোর পপ-আপ হর্ন যেটা আছে ওটা না, ডেনসোর পিপি হর্ন একটা আছে। ডেনসোর পিপি হর্নটা এই বাইকে ইনস্টল করা হইছে। আর তার জন্য হচ্ছে আমাকে রিলে লাগাইতে হইছে। যদি সিঙ্গেল হর্ন লাগাইতাম তাহলে আমার রিলে লাগাইতে হইতো না। আমি ডাবল হর্ন লাগাইছি এইজন্য আমার রিলেটা ইউজ করতে হইছে। নেক্সট কোনো একটা ভিডিওতে এটার বিস্তারিতভাবে জানাইয়া দিব যদি আপনারা কেউ জানতে চান সেই ক্ষেত্রে। আর কিভাবে কইরা নিজেরাই রিলে দিয়ে মানে সিস্টেম করে নিতে পারেন সেটার উপরে যদি ভিডিও চান সেটাও অবশ্যই করে দেখাবো আপনাদের। আর এখন হচ্ছে এদিকে ছুটি হইছে অফিসগুলা। এইজন্য হচ্ছে এত মানুষের ভিড়াভিড়ি। মানে আমার একটু পরে বের হওয়া উচিত ছিল। এই টাইমটাতে বের হওয়া উচিত হয় নাই। এত মানুষের ভিড়ের মধ্যে মানে উশপিস লাগতেছে এক কথায়। তবে এই ভিড়ের মধ্যে যদি হাত না ব্যথা করে, মানে এদিক সেদিক, সেদিক ওইদিক করতে যায়া, তাইলে এই বাইক থেকে আমার হাত ব্যথাটা করার কথা না। এরপর আসি বাইকের হচ্ছে সাইড মিররগুলো, মানে লুকিং গ্লাসগুলো। লুকিং গ্লাসগুলো মানে সত্য কথা বলতে এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারি নাই। আর আমার কাছে হচ্ছে ১২ নাম্বার ডালিটাও নাই। ১২ নাম্বার ডালি থাকলে নিজে অ্যাডজাস্ট করার ট্রাই করতাম। এখন যাইতেছি হচ্ছে মিরপুর ১৪ তে যাবো। মিরপুর ১৪ তে যেয়ে দেখবো এখানে একটা পরিচিত দোকান আছে ওইখান থেকে ডালি-টালি নিয়া নিজের মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায় নাকি লুকিং গ্লাস-টাস এই বিষয়গুলা। আর বাইকের হর্ন যেটা লাগাইছি ওটা হচ্ছে বাম্পারের উপরে লাগাইছি। বা আপনাদের যে গার্ড আছে, আপনাদের বডি কিট গার্ড বলে যেটাকে, বা আপনাদের যেটাই বলেন এই জিনিসটার উপরে লাগাইছি। এই জন্য হর্ন যখন দিতেছি রাবার ছাড়া লাগাইছি। আমার কাছে হচ্ছে তখন রাবার ছিল না। রাবার ছাড়া লাগানোর কারণে হর্ন দেওয়ার সময় ভাইব্রেশনটা আপনার হ্যান্ডেল বার সহ এসে পড়তেছে। এই জন্য যাইতেছি হচ্ছে মিরপুর ১৪তে যেয়ে হচ্ছে সাইকেলের দোকান আছে আমার অনেক পরিচিত। এখান থেকে হচ্ছে একটা পুরোনো টিউব নিব। টিউব কাইটা হচ্ছে রাবারটা নিব, নিয়ে হচ্ছে হর্নে লাগাবো। তারপর আশা করি এই ভাইব্রেশনের সমস্যাটা আর থাকবে না। আর এটা হচ্ছে আমার লাগানোর ভুলের জন্য ভাইব্রেশন, বাইকের কোনো ভাইব্রেশন না। আর বাইক হচ্ছে সর্বোচ্চ গতি এখন পর্যন্ত তোলা হয় নাই। ৪০ সর্বোচ্চ গতি তোলা হয়েছে। ৪০ গতিতে এই বাইকটা বিন্দু পরিমাণ ভাইব্রেশন করে না। আর এই বাইকের যে গতি উঠার প্রবণতা সেটা দেখে মনে হয় না এই বাইকে আপনার ৯০-৮০ তেও ভাইব্রেশন করবে। বাইকটা হচ্ছে চালাইতে প্রচণ্ড আরাম। যতটুকু বুঝতেছি মানে উসফিস যে লাগে, বা ধরেন আমি যে 4B চালাই, 4B চালাইতে গেলে যখন আমি ব্রেক-টেক ধরি সামনের উপরে একটা ঠেলা মারে, মানে সামনের উপরে একটা চাপ পড়ে, এই বাইকে সেই জিনিসটা পাইতেছি না। আর 4B নিয়ে অলিগলিতে চালানো হচ্ছে প্রচণ্ড কষ্ট।
4B হচ্ছে সামনে ভার বেশি, এজন্য হচ্ছে যখন ডানে বামে করতে যাই বাইকটাতে কাট-কুট করতে যাই, বাইকটা হচ্ছে আপনাকে ওইদিকে আরো ফেইলা দিতে চায়। আর এই বাইকটাতে মানে খুবই কম চালানো হইছে। মাত্র ২২ কিলোর মতো হয়তোবা চালানো হইছে বাইকটা। আর এই গতিতে চালাইলে বা এতটুক চালানোর উপরে যেটা বলতে পারতেছি, বাইকটা হচ্ছে আপনি ডানে ফেলতে চাইলে ওটা পড়বে না বা বামে ফেলতে চাইলে ওটা পড়তে চাবে না। ওইটা চেষ্টা করবে আপনাকে উঠায়া দেওয়ার জন্য। আর এই জিনিসটা হচ্ছে খুব ভালো। এটা হচ্ছে অনেক কমফোর্টেবল। অনেকে যে বলে কমফোর্ট কিং, এটাও বলতে পারেন অনেক কমফোর্টেবল একটা বাইক। অনেকটাই হচ্ছে ১২৫ সিসি আগে যেটা চালাইছিলাম হিরো ইগনাইটর, ওই বাইকের মতো। মানে চালানোর মজাটা মানে কমফোর্টের দিকটা ওই বাইকের মতো। আপনার গতি-টতি হিসাব করে লাভ নাই, ওইটার থেকে এটাতে একটু বেশি আছে। যদিও খুবই কম পরিমাণ বেশি, তবে যতটুক আছে অতটুক ভালোই বেশি আছে। আর অনেকে বলতেছে এই বাইকটা আর ১৫০ সিসি বাইক সমান। না ভাই, এই বাইক আর ১৫০ সিসি বাইক সমান না গতির দিক থেকে। এটাতে আপনি গতি কম এটা বুঝতে পারবেন, বা পিকআপ স্টাইলে যে একটু কম ভাগে এই জিনিসটাও বুঝতে পারবেন। তবে এই বাইকটা নিয়ে আপনার ঢাকা শহরে চলার পথে বিন্দু পরিমাণ অসুবিধা হবে না, বা আপনার মানে ওভারটেক করতে পারতেছেন না এই বিষয়টাও আপনার মাথায় আসবে না। যতটুক গতি আছে এটা দিয়ে আপনি নিশ্চিন্তে ঢাকার রাস্তায় চলতে পারবেন। আমি মানে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন আমি ১০০০ থেকে ২০০০ আরপিএমের মাঝে বাইকটা চালাইতেছি। ১০০০-২০০০ আরপিএমের বাইকটা ৪০ উইঠা যাইতেছে। তার মানে এই বাইকটা হচ্ছে আপনার গতি উঠবে এই বিষয়ে নিশ্চিত থাকেন। আর যারা বিশেষ করে সিসি নিয়ে মাথা ব্যথা, মানে ১২৫ সিসির বাইক কিনবো না, বা ১২৫ সিসির বাইক বলে বাইকটা খারাপ, বা ১২৫ সিসি বাইক এটার কোনো মানে জাতের মধ্যে পড়ে না, এই ধরনের মানুষ বাদে সবাই বাইকটা কিনতে পারেন। মানে এই একদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, বাইকটা আশা করি ভালো হবে। তবে বাইকটার টুকটাক ইস্যু আছে। যেমন হচ্ছে বাইকটার ট্যাঙ্কের ক্যাপ, এটা খুব একটা মানে মনে হয় না এটা খুব একটা R&D কইরা বানাইছে। যদি R&D কইরা বানাইতো তাহলে ট্যাঙ্কের ক্যাপটা আরও সুন্দর করতে পারতো। মানে ডিজাইন-টিজাইন সবকিছু ঠিক আছে। তবে ট্যাঙ্কের ক্যাপের মধ্যে বিরাট পরিমাণে একটা ফাঁকা থাকে। এটার জন্য আমার ফুয়েল ট্যাঙ্কে পানি ঢুকবে বা এই টাইপের কিছু না। তবে এই জিনিসটা চাইলে আরেকটু সুন্দর করতো, আমি আমার নেক্সট সার্ভিসে হচ্ছে বলবো। আর আমি আমার বাইকেরটা মোটামুটি ঠিক কইরা ফেলছি। আমি হচ্ছে মোটামুটি একটু মানে টুকটাক ইঞ্জিনিয়ার বলতে পারেন। এইজন্য আমার বাইকেরটা আমি ঠিক করে ফেলছি। আর আমি আমার বাইকের যাবতীয় কাজকর্ম সবকিছু নিজেই করার ট্রাই করি। মানে একবারে যেটা পারবো না ওই ক্ষেত্রে খালি সার্ভিস সেন্টারে যাই। আর নিয়মিত যেই সার্ভিসগুলো থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করি। মানে ধরেন ইঞ্জিনের কাজ, এই কাজ, সেই কাজ যেগুলো হচ্ছে পারবো না, বা যেগুলো আর আমার কাছে টুলস নাই, পারবো না এটা কথাটা ভুল। আমি যে কাজ ধরবো ওই কাজটা আমি পারবো এটা নিশ্চিত। তবে যেই কাজগুলো করার জন্য যেই টুলসগুলো লাগে ওই টুলসগুলো যদি আমার কাছে না থাকে আমি ওই কাজে হাত দেই না সচরাচর। আর যেগুলোর ধরেন আমার কাছে টুলস আছে আমি ওইটাতে নিশ্চিন্তে হাত দিব, আর ওইটার সমাধান করতে পারবো, একটু ভরসা নিজের প্রতি আছে। আর এই বাইকটার সবাই হচ্ছে হেডলাইটের আলো অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো বলতেছিল। অনেকে বলতেছিল টিভিএস রেডারের থেকে ভালো। টিভিএস রেডার আমি কোনো সময় চালাই নাই, ওইটার হেডলাইটের আলো কেমন আমি দেখি নাই। তবে এটার হেডলাইটের আলোটা কেমন আপনাদের একটা বেসিক ধারণা দেই। আমার যে আগের বাইকটা ছিল হিরো ইগনাইটর, ওইটাতে 7S হেডলাইটটা লাগানোর পর যে পরিমাণ আলো ছিল এই বাইকটাতে আলোর পরিমাণটা ওরকম। অথবা আমাদের যে 4Bটা আছে বা 4B যেটা চালাই আমি মাঝে মাঝে দেখবেন ওই 4Bতে 7S লাগানোর পর যে পরিমাণ আলো এটার হেডলাইটের আলো ওই পরিমাণ। মানে আপনার আফটার মার্কেট এলইডি লাইট যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো লাগাইলে যে পরিমাণ বাইকের হেডলাইটের আলো হয় এটাতে ওই পরিমাণ আলো। তবে এই আলো দিয়ে আপনি হাইওয়েতে রেগুলার চলাচল করতে পারবেন না। মানে কোন দিকে যাইতে যাইতে কই আইসা পড়ছি, সম্ভবত রাস্তা ভুল করছি, এদিকে আর রাস্তা দেখতেছি না। যদিও মানে কোন দিকে যাবো কোনো ঠিক ঠিকানা নেই। ভাবলাম বাইকটা নিয়ে যেহেতু বেরোইছি একটু অলিগলি ঘুরি। যাইতেছি মূলত ইমাম সাইকেল স্টোরে, কিন্তু একটু ঘুরা ফিরা ভাবলাম যাই অন্য কোনো রাস্তা আবিষ্কার করব। রাস্তা আবিষ্কার করতে আইসা দেখি হচ্ছে রাস্তা নাই। মানে আমার পরিচিত রাস্তা দিয়েই যাইতে হবে। মানে বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে দেখি এদিক সেদিক দিয়ে অনেক দিক দিয়ে বের হওয়া যায়, কিন্তু নিজে বের হতে গিয়ে দেখি রাস্তার কোনো খোঁজ খবর নাই। এর থেকে ভালো যেদিক দিয়ে চিনি ওই দিক দিয়েই যাই। আর ইমাম সাইকেল স্টোরে যাইতেছি হচ্ছে 2টা ডালি কিনতে। ডালি বলতে আপনাদের একটা হচ্ছে ক্লাচে অ্যাডজাস্ট করার জন্য ডালি লাগবে। দুইটাই মূলত ক্লাচে অ্যাডজাস্ট করার জন্য লাগবে। একটা হচ্ছে 12 নাম্বার লাগবে, আর একটা হচ্ছে 14 নাম্বার লাগবে। এই দুটো হচ্ছে বাইকের টুলস বক্সে দেওয়া নাই।
আর আগের বাইকটা যখন সেল করে দিয়েছিলাম তখন ওইটার থেকে ওগুলো রাখতেও আমার মনে ছিল না। এইজন্য হচ্ছে এই ২ টা জিনিস কিনতে হবে। মানে এক্সট্রা ৳১০০ জরিমানা। এখন এই জিনিসগুলা কিনবো। আর আমার বাইকে সবসময় একটা জিনিস লাগানো থাকে, সেটা হচ্ছে দেখবেন আপনাদের থ্রোটল বলে অনেকে। আপনাদের থ্রোটল দেওয়ার এখানে একটা মানে হাত রাখার মতো জায়গা আছে, এই জিনিসটা খুব ভালো। আর বাইকটা এই ১ম আমার হাতে স্টপ হইয়া গেল বা বলতে পারেন অফ হইয়া গেছে। নরমালি গতকালকে থেকে চালাইতেছি, এখন পর্যন্ত একবারও বাইকটা অফ হয় নাই। অনেকে বলতেছিল অনেকের বাইকটা অফ হয়ে যায়। এটা আমি কিছুই বলতে পারতেছি না এই বিষয়ে। কারণ হচ্ছে আমি বাইকটা ওই পরিমাণ চালাই নাই। একটা বাইক যদি ২০-২২ কিলো চলে, এটাতে আমি কি বলব? কারণ এটা তো আমার বেশি পরিমাণে চালাইতে হবে। এরপর জানাইতে হবে আমার এই বাইক থেকে এই সমস্যা আসতেছে। ধরেন আমি ২০ কিলোর উপরে নির্ভর করে কোনো কথা বলতে পারবো না। আর বাইকটা চালাইয়া আস্তে, আস্তে আপনাদের প্রতিটা জিনিস শেয়ার করার চেষ্টা করব। তবে এই বাইকের সবচেয়ে ভালো যেই জিনিসটা লাগছে সেটা হচ্ছে ব্রেক। মানে যখনই ব্রেক ধরি মানে মনটা এক কথায় বলতে গেলে জুড়ায়া যায়। 4B ডাবল ডিস্ক যেটা আছে আমাদের বাসার, ওইটার ব্রেকও এটার ব্রেকের ধারের কাছে নাই। এটার ব্রেক অনেক ভালো। এক কথায় বলতে গেলে মারাত্মক ভালো ব্রেক। তবে 4B র ব্রেক ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যখন ওইটা সার্ভিস করা হয় তখন ওইটার ব্রেক অনেক ভালো থাকে ১ম ৭ দিন। এরপর ওইটার কোয়ালিটি ডাউন করতে থাকে। আবার যখন সার্ভিস করা হয় আবার ওইটার ব্রেকটা ভালো হয়ে যায়। 4B র মূল সমস্যা যেটা সেটা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে বাইকের মাস্টার সিলিন্ডারটা খুব একটা ভালো না। যেহেতু এখন এই বাইকটা নিয়ে কথা বলতেছি, তাইলে এই বাইকের দিকে আসি। এই বাইকটা নিয়ে আপনারা হচ্ছে যখন ডানে অথবা বামে কাত হবেন অথবা ডানে বামে টার্ন করতে যাবেন, তখন দেখবেন হচ্ছে এই বাইকটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেয়। আপনি যদি পিকআপ ছাইড়াও দেন বা এক্সেলেটর ছাইড়াও দেন, এটা দেখবেন অটোমেটিক আপনাকে ওই সিচুয়েশনে কার্বোরেটর বাইকগুলা যেরকম আপনাকে একটা ধাক্কা দেয় বা ফেইলা দেওয়ার মতো প্রবণতা কইরা ফেলে, যদি আপনি পিকআপ ছাইড়া দেন টার্ন নেওয়ার সময়, তাইলে দেখবেন ধাক্কা মারে বা ফেলা দেওয়ার একটা প্রবণতা আসে। এই বাইকের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এই জিনিসটা আমি ফিল করতে পারছি। মানে আপনি পিকআপ ছাইড়া দিলেও এটার মিটারে দেখবেন অটোমেটিক মানে নিজে পিকআপ দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে বাইকটা অফ না হয় বা পইড়া না যায়। মানে আপনি যদি ক্লাচ না ধরেন তাইলে হচ্ছে এটা আপনাকে চেষ্টা করবে যাতে আপনার বাইকটা স্টার্ট অফ না হয়ে যায় বা না পইড়া যায়। আমি হচ্ছে একটু সামনে আগায় ফেলছি। আমার পেছনের দিকে যাইতে হবে। বাইকটা তাই ঘুরাইতেছি। আর বাইকটার টার্নিং রেজিস্ট্যান্স দেখেন কত ভালো। মানে এই রাস্তাটা কিন্তু খুবই চিপা, মানে খুব চিকন একটা রাস্তা বলতে পারেন। মানে ২ টা গাড়ি যদি একসাথে যাইতে যায়, গাড়ির রাস্তা আটকা যায়। এই রাস্তায় আমি বাইকটা একবারও পেছনে নেওয়া ছাড়া, আমি কিন্তু ঘাড় পুরাপুরি ঘুরাই নাই, পেছনে নেওয়া ছাড়া বাইকটা ঘুরিয়ে ফেলতে পারছি। যদিও বাইকটা নতুন বললা অনেক মায়া দয়া কইরা চালাইতেছি। যদি বাইকটা পুরানো হতো দেখতেন এত মায়া দয়া করতাম না। এখন হচ্ছে আমার সেই দোকানে আইসা পড়ছি, যেই দোকানে হচ্ছে আসতে চাইছিলাম। মানে এখান থেকে আমি ডালি কিনবো। সাইকেলের যে ডালিগুলো আছে ওগুলা কিনবো। ডালি তো ডালি, ওটা দিয়ে আপনি সাইকেল টাইট দিবেন নাকি বাইক টাইট দিবেন ওটা তো বিষয় না।